একজন পাইলট আকাশে যুদ্ধের মাঝে হঠাৎ উধাও, নিখোঁজ। কে সে? কোথায় আছে এখন? বেঁচে আছে নাকি ধরা পড়েছে? ইরান বলছে তারা তাকে খুঁজছে। $৬০,০০০ পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমেরিকা একজনকে উদ্ধার করেছে, কিন্তু এখনো পর্যন্ত তার পরিচয় গোপন। এই উদ্ধার অভিযান চালাতে গিয়ে তাদের 2টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। অন্যদিকে আইআরজিসি পুরো অঞ্চল ঘিরে রেখেছে। ধারণা করা যাচ্ছে পাইলটকে তারা উদ্ধার করেছে। তাদের কাছে এমন একটি জিপিএস ট্র্যাকার রয়েছে, যেটার মাধ্যমে তারা তারা জানতে পারছে যে ওই পাইলট বা ওই ক্রু কোথায় এক্স্যাক্টলি রয়েছে। তো সেটার পরিপ্রেক্ষিতে তারা পাইলটকে উদ্ধার করেছে অনুমান করা যাচ্ছে। এই ঘটনা শুধু একটি নিখোঁজের ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে আছে বড় ধরনের রাজনৈতিক বার্তা, আন্তর্জাতিক উত্তেজনা এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত। তো আসলে কি ঘটেছে প্রিয় দর্শক? আসলে কি ঘটেছে পুরো ঘটনাটি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমি রুহুল ইসলাম আফাজ। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি, এই যুদ্ধ বিমানটি ধ্বংস হয়েছে কোথায়? ধ্বংস হয়েছে সংবাদ অনুযায়ী এটি ছিল একটি F-15 স্ট্রাইক ঈগল, যা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে কিন্তু একটি। অত্যন্ত দামি এবং প্রযুক্তির দিক দিয়ে এই যুদ্ধ বিমানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য। এই বিমানটি এই জন্য তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যুদ্ধক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে। এই যে F-15 স্ট্রাইক ঈগল, যা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। এই বিমানটি মূলত আকাশ থেকে স্থলভাগে হামলার জন্য ব্যবহৃত হয় এবং এতে দুজন ক্রু থাকে। এবার আসি কোথায় এবং কিভাবে এই বিমানটি ধ্বংস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিমানটি ইরানের আকাশসীমার ভেতরে ভূপাতিত হয়েছে। ইরান দাবি করছে যে তাদের শক্তিশালী বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে লক্ষ্য করে গুলি করে ভূপাতিত করেছে। অর্থাৎ এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সরাসরি সামরিক হামলার ফলাফল। এটা ইচ্ছাকৃতভাবে ধ্বংস হয় নাই, এটা আইআরজিসির হামলার শিকার হয়ে এই বিমানটি কিন্তু ধ্বংস হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাইলট কোথায়? প্রশ্ন আসতে পারে যে পাইলট কোথায়? জানা গেছে বিমানে থাকা দুজনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, তবে এখনো নিখোঁজ রয়েছে। অন্যজন এখনো নিখোঁজ রয়েছে। ইরান কি বলছে? ইরানের সংবাদ মাধ্যম কি বলছে আমরা যদি একটু দেখি, তাহলে ইরানের প্রশাসন এবং সামরিক বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ড আইআরজিসি, এই দুর্ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালাচ্ছে। একই সাথে ইরানের সাধারণ জনগণকেও আহ্বান জানানো হয়েছে যে যদি কেউ এই পাইলটের কোনো খোঁজ দিতে পারে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। এটা ইরানের দিক থেকে এই খবরটি আসছে। ধারণা করা যাচ্ছে পাইলটকে ইরানের বিভিন্ন পাহাড়ি দুর্গম এলাকায় খোঁজা হচ্ছে, যেখানে বিমানটি ধ্বংস করা হয়েছে। যেই জায়গায় বিমানটি ধ্বংস হয়েছে ওই জায়গায় কিন্তু পাইলটকে খোঁজা হচ্ছে এবং পাইলটের সহযোগী যে ক্রু, যিনি অস্ত্র পরিচালনা করেন, তাকেও খোঁজা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও নিজেদের পক্ষ থেকে অনুসন্ধান চালাচ্ছে। তারা প্রযুক্তি এবং নজরদারি এবং সম্ভাব্য উদ্ধার অভিযানের মাধ্যমে পাইলটকে খুঁজে বের করার চেষ্টা করছে।
এখন আসি ইরানের গণমাধ্যম কি বলছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এবং এই ঘটনাকে একটি সামরিক সাফল্য হিসাবে তুলে ধরছে। তারা বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে তারা সহজেই আধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম। এটা ইরানের মিডিয়া কিন্তু তারা পরিষ্কার এটা বলছে। কিছু ইরানি সংবাদ মাধ্যম আবারও দাবি করছে নিখোঁজ পাইলটকে হয়তো আটক করা হয়েছে, তবে এই তথ্য এখনো আন্তর্জাতিকভাবে নিশ্চিত নয়। একই সাথে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে বিভিন্ন বক্তব্য এবং যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার জন্য, এবং নিজেদের শক্তি প্রদর্শনের বিষয়টি স্পষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এটাকে রাজনৈতিকভাবে অনেকটা ব্যবহার করা হচ্ছে, এবং এইগুলো অনেকটা ভুয়া সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এবং অনেক সংবাদ আবার সত্যটাও প্রকাশ করা হচ্ছে না। সব মিলিয়ে যেটা বলবো, এটি শুধু একটি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নয়, বরং এর সাথে জড়িত আছে আন্তর্জাতিক, রাজনৈতিক এবং সামরিক শক্তির একটি প্রদর্শন, এবং ভবিষ্যৎ সম্ভাব্য একটা উত্তেজনার এক কেন্দ্রবিন্দু, উত্তেজনা দেখা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই যে ঘটনা ডোনাল্ড ট্রাম্প, এই ঘটনা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক কথাই বলেছেন। এই ঘটনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে তিনি দীর্ঘদিন থেকে যে সাফল্য দাবি করে আসছেন, তিনি বলছেন যে এই যুদ্ধ তিনি জয়ী হয়ে গেছেন, আবার এই যুদ্ধ তিনি কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছেন, এরকম অনেক কথাই তিনি বলেছেন। সম্প্রতি যে কথাগুলো তিনি বলেছেন সে কয়েকটি কথা দর্শক আপনাদেরকে বলছি। যে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র তার সেনাদের কখনো ফেলে রাখবে না। দ্যাটস মিন যে যদি ইরানে তাদের সেনাবাহিনী যদি কোনো কারণে আটকা পড়ে যায়, যদি আইআরজিসির হাতে গ্রেফতার হয়ে যায়, তাহলে তারা যে কোনোভাবে তাদের সেনাদের উদ্ধার করবে। নিখোঁজ পাইলটের খোঁজ বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে, এটা তারা বলেছে, এবং তারা চেষ্টা করছেও। আমরা দেখতে পাচ্ছি একজনকে উদ্ধার করেছে, সেটাও আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি তাদের ঘটনার মধ্য দিয়ে। এই ঘটনাকে তিনি একটি গুরুতর নিরাপত্তা ইস্যু হিসাবে দেখছেন। এছাড়া তিনি ইরানের বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন, যা পরিস্থিতি আরো উত্তেজনা করে তুলতে পারে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প অনেক কথাই বলছেন। তিনি ইতিমধ্যেই অনেক কথা বলছেন, যা মানুষ এটাকে অনেকভাবেই দেখছে। অনেক বিশ্লেষক এটাকে মনে করছেন যে এটা ডোনাল্ড ট্রাম্প মূলত শিশু সুলভ আচরণ করছেন। তিনি এখন আজ যে কথা বলছেন, কিন্তু কাল উনি কমপ্লিটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে এর বিপরীতে একটি কথা বলছেন। তো এরকম অনেক কথাই ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, হুমকি দিচ্ছেন, কিন্তু ইরান তো এরকম হুমকিকে তোয়াক্কা করছে না। প্রিয় দর্শক, এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের অর্থনীতি প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যদি এই যুদ্ধ আরো কয়েকটি মাস চলতে থাকে, তাহলে ইসরায়েলের অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয় তৈরি করবে। ফ্রান্স এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প অনেকটা বেকায়দায় পড়ে গেছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প কখনো মনে করছিলেন না যে ইউরোপের দেশগুলো তাদের বিরোধিতা করবে। এই জন্য তারা অনেকটা বেকায়দায় পড়ে গেছেন ইউরোপের সমর্থন না পাওয়ার কারণে। তারা মনে করছে ইউরোপ এই যুদ্ধের পক্ষে সহযোগিতা করবে, কিন্তু তাদের চিন্তা ধারণার একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে এই যুদ্ধকে কেন্দ্র করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যুদ্ধ কিন্তু ইসরায়েল নেতানিয়াহু চাইবে না। তারা চাইবে না, যে ইসরায়েল চাইবে না এই যুদ্ধটা আরো দীর্ঘায়িত হোক। কারণ এই পর্যায়ে এখন পর্যন্ত যে আমাদের কাছে যে খবর আসছে, যে ইসরায়েলের অর্থনীতিও কিন্তু বিপর্যয়। ইসরায়েলের অর্থনীতি এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যদি এটা আরো কন্টিনিউ হয়, তাহলে ইসরায়েলের মানুষও
ইসরায়েলের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়বে। ইতিমধ্যে তারা যেভাবে তারা বাংকারের মধ্যে চলে যায়, আবার বেরিয়ে আসে, আবার ইরানের মিসাইল হামলার ভয়ে যখন সাইরেন বাজে সাথে সাথে বাংকারে চলে যায়। এমন একটা দুর্বিষহ অবস্থা তাদের তৈরি হয়েছে। সেজন্য তারা চাইবে না যে এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হোক। প্রিয় দর্শক, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের একটি প্রস্তাব আনা হয়েছিল, যাতে বলা হয়েছিল যে হরমুজ প্রণালী আবার সবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ করা হোক এবং প্রয়োজন হলে প্রতিরক্ষা সমর্থক ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই প্রস্তাবে রাশিয়া, চীন এবং ফ্রান্স আপত্তি তুলেছে। তারা বলছে আন্তর্জাতিক জলপথে সামরিক বল প্রয়োগ অথবা বাহ্যিক হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই এমন প্রস্তাব পাশ করা উচিত নয়। এর ফলে বুট সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমেরিকা আরো দুর্বল হয়ে পড়েছে। আমেরিকার যে মনোবল ছিল সেটা কিন্তু ভেঙে পড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব স্থগিত হওয়ার কারণে মূলত যে সমস্যা তৈরি হতে পারে, ইরানের জন্য যে সুবিধাটা এখানে তৈরি হবে বা হয়েছে, এই প্রস্তাব স্থগিত হওয়ায় ইরান স্বাধীনভাবে হরমুজ প্রণালী আগের তুলনায় অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। আন্তর্জাতিক চাপ অনেক দিক দিয়ে কমবে এবং কমেছে। অন্যদিকে আমেরিকার ক্ষেত্রে যে অসুবিধাটা তৈরি হয়েছে, যে আমেরিকা তেলের বাজারের একটা অনিশ্চয়তা শুরু হয়েছে এবং কূটনৈতিক যে সীমাবদ্ধতার মুখোমুখি আমেরিকা হতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমেরিকা প্রতি একটা কূটনৈতিক সীমাবদ্ধতা তৈরি হয়েছে এবং কূটনৈতিক চাপও তৈরি হয়েছে। প্রিয় দর্শক, তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যুদ্ধ কি থেমে যাবে? এ বিষয়ে বলবো, মধ্যস্থতার চেষ্টা চালানো হয়েছে পাকিস্তান এবং আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে। এই ইরান মার্কিন এই প্রস্তাবগুলো মানছে না, ফলে শান্তি আলোচনা এখন পর্যন্ত সফল হয়নি। যুদ্ধের উত্তেজনা এখনো আছে, তবে ইরান কিছু জরুরি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। প্রিয় দর্শক, এই যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশিষ্টজনরা অনেক কথাই মন্তব্য করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য মন্তব্য আপনাদেরকে বলতে চাই। যে উল্লেখযোগ্য যে মার্কিন ট্রাকার কার্লসন, একজন মার্কিন টিভি বিশ্লেষক, তিনি একটি কথা বলেছেন যে ইরান যুদ্ধের মাধ্যমে আমেরিকার সাম্রাজ্য ধীরে ধীরে পতিত হবে। তিনি বলেছেন যে এই যুদ্ধের মধ্য দিয়ে, সংক্ষেপে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার যে দীর্ঘদিনের যে একটা সাম্রাজ্যবাদ, একটা আধিপত্য, যে ক্ষমতার একটা দাপট, বিশ্বজুড়ে একটি ক্ষমতার যে একটা দাপট, সেই মধ্যপ্রাচ্যের সেই দাপট আমেরিকার শেষ হয়ে যাবে। এটাই তিনি বলেছেন। এরকম অনেক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে নিয়ে অনেকে করেছেন। তিনি সেটাই বাস্তবে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং আমেরিকা যেভাবে এই যুদ্ধ আগ বাড়িয়ে শুরু করেছিল, কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারছে না। তারা বেরিয়ে আসতে পারছে না। এখন আমেরিকাকে এবং ইসরায়েলকে শর্ত মেনে, পরাজয় মেনে নিয়ে এই যুদ্ধ থেকে বিদায় নিতে হবে, এই দিকেই কিন্তু যাচ্ছে বলে মনে হচ্ছে। প্রিয় দর্শক, অনেকে মনে করছেন যে ইউরোপ এখন ডলার বাদ দিয়ে চীনের ইউয়ান দিয়ে তেল কিনছে। এটা পুরোপুরি সত্য না বা মিথ্যাও না, কিন্তু বাস্তবে এখন বিশ্বের বেশিরভাগ দেশ তেল বাণিজ্য হয় ডলারে। এখনো কিন্তু ডলারের মাধ্যমে বিশ্বের বেশিরভাগ তেল ডলারের মাধ্যমে কিনা হচ্ছে। রাশিয়া, ইরান বা কিছু দেশে ইউয়ান ব্যবহার বাড়ছে। রাশিয়া, ইরান এবং কিছু দেশেও ইউয়ান বাড়ছে, ডলারের মান কিন্তু কমেছে।
এর পেছনের মূল কারণ হলো অর্থনীতি, সুদের হার এবং বিশ্ব রাজনীতি, শুধু ইউয়ান না। তাই বলা যায় ডলারের আধিপত্য কিছুটা কমেছে, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়ে যায় নাই। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। তবে এইটা যে ডলারের মান কমছে, এটা সত্য। এটা সত্য, অনেকটা দেশ কিন্তু তেল কিনছে ডলারের ইউয়ানের মাধ্যমে, তাদেরকে বাধ্য করা হচ্ছে। তবে বলা যায় এই যুদ্ধ যদি দীর্ঘ হয় তখন পরিস্থিতি বদলে যেতে পারে। ইউরোপ ইউরোপ যদি বাধ্য হয়ে রাশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে তেল নিতে চায়, তাহলে ডলারের বিকল্প হিসাবে চীনের ইউয়ান ব্যবহারের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ইরান স্টেট অফ হরমুজ ঘিরে যে প্রস্তাব খাটায়, যদি ইরান যদি স্টেট অফ হরমুজ দিয়ে ঘিরে যদি চাপ সৃষ্টি করে প্রভাব খাটায়, তাহলে তারা নিজেদের সুবিধা মতো মুদ্রা ব্যবহারের শর্ত দিতে পারে, যেটা ইতিমধ্যে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন রাশিয়া থেকে যদি এখন ইরান থেকে যদি তেল কিনতে হয়, তাহলে অনেক অনেক দেশকে বাধ্য করছে চীনের ইউয়ান দিয়ে তেল কেনার জন্য। প্রিয় দর্শক, আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে বলতে চাই, যেটি পেন্টাগনের 200 বিলিয়ন ডলার অতিরিক্ত বাজেট চাইছে। এই যুদ্ধকে ঘিরে পেন্টাগন 200 বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট চাইছে। এটা আসলেই সত্য ঘটনা। এই টাকা মূলত ইরানের যুদ্ধ চালানোর জন্য দরকার, কারণ প্রতিদিন এই যুদ্ধে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। প্রতিদিন এই যুদ্ধে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। তার প্রধান কারণ অস্ত্র, মিসাইল, ড্রোন এইসব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাই এগুলোকে পুনরায় তৈরি করতে বিশাল বাজেট দরকার আমেরিকার জন্য। 200 বিলিয়ন ডলার পেন্টাগন এই যুদ্ধের জন্য বাজেট চাইছে। তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা অনেকটা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, অনেকটা অর্থনৈতিক সমস্যার দিকে যেতে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই যুদ্ধে জড়িত হওয়ার কারণে। তবে এই বাজেট এখনো অনুমোদিত হয় নাই। এটা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের বিতর্ক চলছে। এই যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপর আন্তর্জাতিক চাপ সহ নিজ দেশের ভিতরে অনেক চাপ তৈরি করা হচ্ছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন অনেকটা কমে যাচ্ছে। এই ডোনাল্ড ট্রাম্পকে যারা সমর্থন করছেন, তারাও আজ তার বিরোধিতা করছেন এই যুদ্ধের কারণে। কারণ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে, তেলের দাম বেড়ে গেছে, যার ফলে এই প্রভাবটুকু আমেরিকার সাধারণ মানুষের উপরও পড়ছে। কিন্তু আমি বলবো এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের দোষ নয়। যারা ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করেছেন তাদেরও দায় আছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ, যিনি কি বলছেন, তিনি এখন এক কথা বলছেন, কাল আর কথা বলছেন, পরশু আর কথা বলছেন, এরকম একজন মানুষকে আমেরিকার মতো একটি দেশ নির্বাচিত করার কারণে আজ আমেরিকার সাধারণ জনগণও এই কষ্ট, এই দুর্ভোগের ফল কিন্তু বহন করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা এ পর্যন্ত শেষ। আপনারা ভালো থাকুন। আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।